সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, হিসাব বিজ্ঞানের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ নুরুল হুদা, প্রভাষক হিসাব বিজ্ঞান, কর্ণফুলী সরকারি কলেজ, কাপ্তাইরাঙ্গামাটি। আজকে আমার এই ক্লাসটি একাদশ ও দ্বাদশ শ্রেণীর জন্য। হিসাব বিজ্ঞান প্রথম পত্র, অধ্যায় প্রথম অধ্যায়ে আছে হিসাব বিজ্ঞান পরিচিতি। আজকে আমার এই ক্লাসটি এই অধ্যায়ের সপ্তম ক্লাস এবং শেষ ক্লাস। এর আগে আমরা আরো 6টি ক্লাসে তত্ত্বীয় বিষয় সম্পর্কে জেনেছি, 3-4টা সৃজনশীলের সমাধানও করেছি। আজকেও আমরা আরেকটি সৃজনশীল অঙ্কের সমাধান করব। এটা অঙ্কের হিসাবে আমার প্রশ্ন নম্বর 4। আমি 4 নম্বর প্রশ্নটা নিয়েছি যশোর বোর্ড 2019 অঙ্ক নম্বর 3 থেকে। যশোর বোর্ড 2019 অঙ্ক নম্বর 3-এ জনাব হাফিজ 2018 সালের 1 ডিসেম্বর তারিখে নগদ 30,000 টাকা এবং 40,000 টাকা গভীর সরঞ্জাম নিয়ে ব্যবসা শুরু করেন। অর্থাৎ সে ডিসেম্বরের 1 তারিখে নগদ 30,000 টাকা এবং গভীর সরঞ্জাম 40,000 টাকা ব্যবসায়ী মূলধন হিসেবে আনে। এরপরে 5-6টা লেনদেন আছে। কয়ে আমাকে বের করতে বলেছে প্রারম্ভিক মূলধন নির্ণয় করো। খ, মাস শেষে জনাব হাফিজের মালিকানা শর্তের পরিমাণ নির্ণয় করো। গ, উপরোক্ত লেনদেনগুলো হিসাব সময়ের উপর প্রভাব দেখাও। অর্থাৎ কয়ে প্রারম্ভিক মূলধন নির্ণয় করতে হবে, ক্ষয়ে মালিকানার শর্ত বের করতে হবে, গয়ে হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাব দেখাতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, জনাব হাফিজের প্রারম্ভিক মূলধন নির্ণয় করতে বলেছে। জনাব হাফিজের প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করবো আমরা। সেই নগদে এনেছি 10,000 টাকা। নগদে 30,000 টাকা। অফিস সরঞ্জাম 40,000 টাকা। সুতরাং প্রারম্ভিক মূলধন হবে 70,000 টাকা। জনাব হাফিজ নগদ 30,000 টাকা, অফিস সরঞ্জাম এনেছে 40,000 টাকা, মোট হলো 70,000 টাকা। এই 70,000 টাকা হলো তার প্রারম্ভিক মূলধন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ক্ষয়ে আমাকে বের করতে বলেছে মাস শেষে জনাব হাফিজের মালিকানা শর্তের পরিমাণ নির্ণয়। মাস শেষে জনাব হাফিজের মালিকানা শর্তের পরিমাণ আমরা জানি মালিকানা শর্ত ইকুয়াল টু মূলধন যোগ আয় বিয়োগ ব্যয় বিয়োগ উত্তোলন। অর্থাৎ আমার এই প্রশ্নে মূলধন কত আছে, আয় কত আছে, ব্যয় কত আছে, উত্তোলন কত আছে, সবগুলো যোগ বিয়োগ করলে যা হবে তা হলো মালিকানা শর্তের পরিমাণ। আমার অঙ্কে আমরা কয়ে মূলধন পেয়েছি 70,000 টাকা। আমার আয় আছে এখানে বিক্রয়, একটা হলো 45,000 টাকা,
একটা হলো 40,000 টাকা। এই দুইটা হলো আমার আয় বিয়োগ ব্যয়। ব্যয় আমার ক্রয় আছে 20,000 টাকা, আরেকটা ক্রয় আছে 30,000 টাকা, বেতন আছে 10,000 টাকা। আমার এই প্রশ্ন উত্তোলন নাই, উত্তোলন নাই। তাহলে আমার মূলধন হলো 70,000 টাকা, আমার আয় হলো 85,000 টাকা, আমার ব্যয় হলো 60,000 টাকা, আমার উত্তোলন নাই। আমি যদি যোগ বিয়োগ করি তাহলে আমার হবে 95,000 টাকা। মাস শেষে জনাব হাফিজের মালিকানা শর্তের পরিমাণ সমান মূলধন যোগ আয় বিয়োগ ব্যয় বিয়োগ উত্তোলন। আমার এই অঙ্কে আমরা কয়ে বের করেছি মূলধন 70,000 টাকা, আমার আয় আয় বলতে এখানে দুইটাই বিক্রয় আছে 45,000 টাকা 40,000 টাকা, তিনটে ব্যয় আছে, একটা ক্রয় 20,000 টাকা, আরেকটা ক্রয় 30,000 টাকা, এটা হলো বেতন প্রদান 10,000 টাকা। আমার এই প্রশ্নে উত্তোলন নাই। 70,000 টাকা এই দুটো যোগ করলে হবে 85,000 টাকা, এই তিনটা বিয়োগ করলে হবে যোগ করলে হবে 60,000 টাকা, এই তিনটা যোগ বিয়োগ করলে পাবো আমি 95,000 টাকা। তাহলে মাস শেষে জনাব হাফিজের মালিকানা শর্তের পরিমাণ 95,000 টাকা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার গয়ে আমাকে বলেছে হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাব বিশ্লেষণ করো। অর্থাৎ আমার এই প্রশ্নে যে কটা লেনদেন আছে সেগুলিকে আমি হিসাব সমীকরণের মধ্যে উপস্থাপন করব। আমরা জানি হিসাব সমীকরণ সমান সম্পদ সমান দায় যোগ মালিকানা শর্ত, এটা হলো হিসাব সমীকরণ। আমাকে দেখতে হবে এই ঘরটা আগার আগে যে আমার এই প্রশ্নে কয়টা সম্পদ আছে কয়টা দায় আছে। আমার এই প্রশ্নে 3টে সম্পদ আছে, নগদ, অফিস সরঞ্জাম, প্রাপ্য হিসাব বা দেনাদার। 2টে দায় আছে, প্রদেয়ী হিসাব বা পাওনাদার, মূলধন। মূলধন মালিকানা শর্ত আর দায় হলো প্রদেয়ী হিসাব বা পাওনাদার। জনাব হাফিজ 2018 সালের 15 ডিসেম্বর তারিখে নগদ 30,000 টাকা এবং 40,000 টাকা অফিস সরঞ্জাম নিয়ে ব্যবসা শুরু করে। অর্থাৎ এই টাকাটা সে মূলধন হিসেবে আনে। 1 তারিখে নগদে আনলো 30,000 টাকা, অফিস সরঞ্জাম 40,000 টাকা, নগদের সাথে যোগ অফিস সরঞ্জামের সাথে যোগ, নগদান হিসাব ডেবিট, অফিস সরঞ্জাম ডেবিট, ডেবিট হলে দুটাই যোগ হবে। মূলধন হিসাব ক্রেডিট, মূলধন হিসাব ক্রেডিট হলে মূলধনের সাথে যোগ হবে। ক্রেডিট আইটেম যখন ক্রেডিট হবে যোগ হবে, ক্রেডিট আইটেম যখন ডেবিট হবে তখন বিয়োগ যাবে। ডেবিট আইটেম যখন ডেবিট হবে যোগ হবে, ডেবিট আইটেম যখন ক্রেডিট হবে তখন বিয়োগ যাবে। এটা হলো বিনিয়োগ। সে এই টাকাটা প্রাথমিক বিনিয়োগ। নগদে 30,000 টাকা এবং 40,000 টাকা সে ব্যবসায়ী মূলধন হিসেবে আনয়ন করে। ডিসেম্বর 2 নগদে পণ্য ক্রয়
20,000 টাকা। ডিসেম্বর 2 নগদে পণ্য ক্রয় 20,000 টাকা, যাবে হবে ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। ক্রয় হিসাব ডেবিট, আমার মূলধনের মধ্যে আয় আছে, ব্যয় আছে, উত্তোলন আছে। আয় হলে যোগ হবে, ব্যয় হলে বিয়োগ যাবে। যেহেতু ক্রয়টা আমার ব্যয়, এটা মূলধনটা বিয়োগ যাবে। ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। আমার নগদ টাকাও বাদ যাবে। ক্রয়ের কারণে মূলধন কমবে, নগদ টাকা চলে যাওয়াতে নগদ টাকাও কমে যাবে। এটা হলো ক্রয়। আমরা মূলধনের ঘরে কোনো টাকা বসলে মন্তব্যের ঘরে মন্তব্য লিখব। তাহলে আমরা উদ্বৃত্ত বের করব। উদ্বৃত্ত বের করলে 30 থেকে 20,000 গেলে আর 10,000। অফিস সরঞ্জাম 40,000। আমার মূলধন হলো 50,000। 2 তারিখ শেষ। 6 তারিখ অফিস সরঞ্জাম নগদে ক্রয় 10,000 টাকা। অফিস সরঞ্জাম নগদে ক্রয় যাবে হবে ডিসেম্বর 6 তারিখ 10,000 টাকা। অফিস সরঞ্জাম ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। একটা সম্পত্তি বাড়লো, একটা সম্পত্তি কমে গেল। অফিস সরঞ্জাম ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। আমরা ব্যালেন্স বের করি। ব্যালেন্স বের করে এখানে টাকা নাই, এখানে হবে 50,000 টাকা। মূলধন হবে 50,000 টাকা। আমার 9 তারিখে আছে নগদে পণ্য বিক্রয়। নগদে পণ্য বিক্রয় করলে নগদে টাকা আসে, যাবে হবে নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। আমার 9 নম্বর 9 তারিখে নগদান ডেবিট 45,000 টাকা। নগদে টাকা বাড়বে, নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। বিক্রয়টা আমার আয়, আয়ের কারণে মূলধনও বাড়বে। এটা হলো বিক্রয়। নগদান ডেবিট, নগদান বাড়বে, বিক্রির কারণে মূলধনও বাড়বে। আমি যদি ব্যালেন্স করি, আমার নগদে টাকা আছে 45,000 টাকা। অফিস সরঞ্জাম 50,000 টাকা। মূলধন হলো আমার 95,000 টাকা। এরপর আমার 15 তারিখ বাকিতে পণ্য ক্রয়। যেহেতু আমার জায়গা নাই, আমরা একটু উপরে করি। আমরা আমাদের নিচের ব্যালেন্সটাকে উপরে নিয়ে যাই। উপরে হবে 45,000 টাকা নগদে। অফিস সরঞ্জাম 50,000 টাকা।
প্রদেয় হিসাব নাই, মূলধন হিসাব ৯৫,০০০ টাকা। ১৫ তারিখ বাকি দিয়ে পণ্য ক্রয়, বাকি দিয়ে পণ্য ক্রয় করলে দেওয়া হবে ক্রয় হিসাব ডেবিট, প্রদেয় হিসাব ক্রেডিট। এটা ১৫ তারিখ। ক্রয়ের কারণে মূলধন কমবে, ক্রয় হিসাব ডেবিট, প্রদেয় হিসাব ক্রেডিট। ক্রয়ের কারণে মূলধন কমবে আর প্রদেয় হিসাব বা পাওনাদার বাড়বে। দেওয়া হবে ক্রয় হিসাব ডেবিট, প্রদেয় হিসাব ক্রেডিট। যদি ব্যালেন্স বের করি, এটা হবে ৪৫,০০০ টাকা, এটা হবে ৫০,০০০ টাকা। আমার প্রদেয় হিসাবের ব্যালেন্স বা পাওনাদারের ব্যালেন্স ৩০,০০০ টাকা। আমার মূলধন আছে ৬৫,০০০ টাকা। ২০ তারিখ বাকিতে পণ্য বিক্রয় ৪০,০০০ টাকা। বাকিতে পণ্য বিক্রয় করলে দেওয়া হবে প্রাপ্য হিসাব ডেবিট বা দেনাদার হিসাব ডেবিট। ২০ তারিখ প্রাপ্য হিসাব ডেবিট, দেনাদার হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। প্রাপ্য হিসাব ডেবিট ৪০,০০০ টাকা, বিক্রয় হিসাব ক্রেডিট। বিক্রয়ের কারণে মূলধন বাড়বে। দেওয়া কি প্রাপ্য হিসাব ডেবিট বা দেনাদার হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। আমি যদি ব্যালেন্স করি, এটা ৪০,০০০ টাকা, প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট ৪০,০০০ টাকা। ব্যালেন্স করলে আমার ব্যালেন্স নগদে হবে ৪৫,০০০ টাকা, অফিস সরঞ্জাম ৫০,০০০ টাকা, আমার প্রাপ্য হিসাব হবে ৪০,০০০ টাকা, প্রদেয় হিসাব ৩০,০০০ টাকা। এটা হবে ১,০৫,০০০ টাকা। এটা আমার মূলধনের ব্যালেন্স। আমার ২০ তারিখ দেওয়া হলো প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। যোগ করলে ৪৫,০০০, ৫০,০০০, ৪০,০০০, ৩০,০০০, ১,০৫,০০০। ২০ তারিখ গেল। ২৬ তারিখ পাওনাদারকে পরিশোধ ২৫,০০০ টাকা। ২৬ তারিখে আছে পাওনাদারকে পরিশোধ ২৫,০০০ টাকা, অর্থাৎ প্রদেয় হিসাব বা পাওনাদারকে পরিশোধ দেওয়া হবে প্রদেয় হিসাব ডেবিট, ক্রেডিট আইটেম ডেবিট হচ্ছে, এটা বিয়োগ যাবে। প্রদেয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট ২৫,০০০ টাকা। নগদ ক্রেডিট হওয়াতে বিয়োগ যাবে। দেওয়া কি প্রদেয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট কত টাকা? ২৫,০০০ টাকা। আমার বিয়োগ করলে হবে ব্যালেন্স হবে ২০,০০০ টাকা, ৫০,০০০ টাকা, প্রাপ্য হিসাব ৪০,০০০ টাকা। আমার পাওনাদার থাকবে ৩০,০০০ থেকে ৫০,০০০ টাকা। আমার মূলধন আছে
1,05,000 টাকা। আমি 26 তারিখের পরে উদ্বৃত্ত পেলাম নগদে 20,000, অভিসরঞ্জাম 50,000, প্রাপ্য হিসাব 40,000, প্রদেয় হিসাব 5,000, মূলধন 1,05,000। আমি এই উদ্বৃত্তটাকে উপরে নিয়ে যাই। আমার 26 তারিখের পরে আছে 28 তারিখ। উদ্বৃত্তটা নিই। নগদ আছে 20,000 টাকা, অভিসরঞ্জাম 50,000, প্রাপ্য হিসাব 40,000, প্রদেয় হিসাব 5,000, মূলধন 1,05,000। 28 তারিখ দেনাদার থেকে নগদ আদায়, অর্থাৎ নগদে টাকা আসবে, যাওয়া হবে নগদান হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট বা দেনাদার হিসাব ক্রেডিট। 20,000 টাকা নগদান হিসাব ডেবিট, নগদের সাথে যোগ হবে প্রাপ্য হিসাব ক্রেডিট। দুইটি সম্পদ, একটা ডেবিট একটা ক্রেডিট, নগদ যোগ হবে, প্রাপ্য হিসাব বিয়োগ যাবে, যাওয়া হলো নগদান হিসাব ডেবিট, দেনাদার হিসাব ক্রেডিট বা প্রাপ্য হিসাব ক্রেডিট। আমি উদ্বৃত্ত করলে এখানে পাবো 40,000 টাকা, প্রাপ্য হিসাব থাকবে 20,000 টাকা, নগদান 40,000, অফিস সরঞ্জাম 50,000, প্রাপ্য হিসাব 20,000, প্রদেয় হিসাব 5,000, মূলধন 1,05,000 টাকা। 28 তারিখের পরে 30 তারিখ কর্মচারীকে বেতন প্রদান 10,000 টাকা। কর্মচারীকে বেতন দিলে যাওয়া হবে বেতন হিসাব ডেবিট, নগদান হিসাব মূলধন কমে যাবে, বেতন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, অর্থাৎ দুইটাই কমবে। বেতন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, নগদ টাকা কমবে, বেতনের কারণে মূলধনও কমবে। এটা হলো বেতন। আমরা যদি ব্যালেন্স করি, আমার 30 তারিখে লেনদেন শেষ। আমি এখন যোগ বিয়োগ করব। যোগ বিয়োগ করলে আমি উদ্বৃত্ত লিখি 40 থেকে 10 গেলে 30,000 টাকা, নগদে হলো আমার 30,000 টাকা, অফিস সরঞ্জাম 50,000 টাকা, আমার প্রাপ্য হিসাব আছে 20,000 টাকা, আমার প্রদেয় আছে, প্রদেয় হিসাব 5,000 টাকা, আমার মূলধন হবে 95,000 টাকা।
40,000 থেকে 10,000 গেলে 30,000 টাকা, 50,000 টাকা, 20,000 টাকা, 5,000 টাকা, 1,05,000 থেকে 10,000 গেলে হবে 95,000 টাকা। আমি যদি সর্বশেষ টোটাল করি 30,000, 50,000, 20,000 হবে 1,00,000 টাকা। আমার দায়ের পাশে যোগফল 95,000, 5,000, 1,00,000 টাকা। অর্থাৎ আমার সম্পদের পাশ এবং দায়ের পাশ দুই পাশে মিলে গেল। মিলে যাওয়ার অর্থ হলো আমরা আমাদের লেনদেনগুলির পক্ষগুলিকে সুন্দরভাবে সঠিকভাবে আমরা হিসাব সমীকরণে উপস্থাপন করেছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা ছিল এই চ্যাপ্টার আমার শেষ অঙ্ক। আগামীতে আরেকটি নতুন চ্যাপ্টার নিয়ে তোমাদের সাথে আলাপ করব এই আশাবাদ ব্যক্ত করে তোমাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।